আজকে আমরা তড়িৎ রাসায়নিক কোষের সবচেয়ে লাস্ট টপিক ব্যাটারি সম্পর্কে পড়ব। এর আগে আমরা গ্যালভেনীয় কোষ, তড়িৎ বৈশ্লেষিক কোষ সম্পর্কে জেনেছি। গ্যালভেনীয় কোষ বলতে আমরা কি জেনেছি, যে কোষের মধ্যে যে তড়িৎ কোষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত রাসায়নিক বিক্রিয়া ঘটে, তার ফলে ওই রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং আমরা বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ পাই। এটাই হচ্ছে গ্যালভেনীয় কোষের কার্যপ্রণালী। এখন ব্যাটারি কি? ব্যাটারি হলো গ্যালভেনীয় কোষেরই একটি অন্যতম ব্যবহারিক প্রয়োগ। এই গ্যালভেনীয় কোষের ব্যবহারিক প্রয়োগই হচ্ছে ব্যাটারি। ব্যাটারি মূলত একটি গ্যালভেনীয় কোষ বা দুই বা ততোধিক গ্যালভেনীয় কোষের সমবায় হতে পারে। মূলত ব্যাটারি দু রকমের হয়, একটা হলো প্রাইমারি ব্যাটারি আর 2 নাম্বার হলো সেকেন্ডারি ব্যাটারি। তাহলে প্রথমে আমরা প্রাইমারি ব্যাটারি সম্পর্কে আলোচনা করব যে প্রাইমারি ব্যাটারি কি। হ্যাঁ, 1 নাম্বার ব্যাটারির প্রথম পার্ট হচ্ছে প্রাইমারি ব্যাটারি। প্রাইমারি ব্যাটারি কোনগুলো? প্রাইমারি ব্যাটারি হলো প্রাইমারি ব্যাটারিতে একটি গ্যালভেনীয় কোষের সমন্বয়ে গঠিত হয়। এই ধরনের ব্যাটারিতে কি হয়, অ্যাকচুয়ালি গ্যালভেনীয় কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়কগুলি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করতে করতে একটা সময় নিঃশেষিত হয়ে যায়। ঠিক আছে, তো এই যে রাসায়নিক বিক্রিয়কগুলো নিজেদের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে, হ্যাঁ, তার ফলে যে রাসায়নিক শক্তি আমরা পাচ্ছি, সেই রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং বহির্বর্তনীতে আমরা তড়িৎ প্রবাহ পাই। ঠিক আছে, একটা সময় যখন এই রাসায়নিক বিক্রিয়কগুলি নিজেদের মধ্যে বিক্রিয়া করতে করতে নিঃশেষিত হয়ে যায়, তখন কিন্তু তড়িৎ প্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় আর আমরা তড়িৎ প্রবাহ পাই না। এক্ষেত্রে ব্যাটারি নিঃশেষিত হয়ে যায়। এই ধরনের ব্যাটারিগুলোকে বলা হয় প্রাইমারি ব্যাটারি। এগুলো সাধারণত টর্চে ইউজ করা হয় বা ঘড়িতে, হাত ঘড়িতে যে ব্যাটারিগুলো ইউজ করা হয়। ঠিক আছে, এগুলোতে রেডিওতে যে ব্যাটারি ইউজ করা হয়, হ্যাঁ, সাধারণত এগুলো প্রাইমারি ব্যাটারি। যেমন ড্রাই সেল, যেগুলো নির্জল কোষ। ঠিক আছে, প্রাইমারি ব্যাটারি উদাহরণ হচ্ছে ড্রাই সেল। তো এই ড্রাই সেল বা নির্জল কোষগুলোতে কি হয়, ওটা মোটামুটি ব্যাটারি কম বেশি সবাই দেখেছি। হ্যাঁ, বাড়িতে টর্চের মোটামুটি সবার বাড়িতেই রয়েছে, তো ওখানে তোমরা ব্যাটারিগুলো ভালো করে দেখবে। আমি একটা ব্যাটারির ডায়াগ্রাম থেকে বোঝানোর চেষ্টা করছি যে ব্যাটারি কিরকম হয়, প্রাইমারি ব্যাটারি। তো অ্যাকচুয়ালি প্রাইমারি ব্যাটারিতে কি থাকে, প্রাইমারি ব্যাটারি যে একটা মানে যে কন্টেনারটা, মানে বাইরের যে ধারক পাত্র, হ্যাঁ, যেটা তড়িৎ বিশ্লেষ্য সবকিছুকে ধারণ করে, ধারক পাত্র, বাইরের যে ধারক পাত্রটা ওটা চোঙাকৃতি হয়ে থাকে। আর এই চোঙাকৃতি ধারক পাত্রটা জিঙ্ক দ্বারা নির্মিত হয়, জিঙ্ক ধাতু দ্বারা নির্মিত হয়। আর ওই জিঙ্ক ধাতু দ্বারা নির্মিত ওই চোঙাকৃতি ধারক পাত্রটি অ্যানোড রূপে ক্রিয়া করে, ওটি অ্যাকচুয়ালি অ্যানোড। ঠিক আছে, নির্জল কোষের ওই ধারক পাত্রটা যেটা জিঙ্ক দিয়ে নির্মিত হয়, সেটাই অ্যানোড রূপে ক্রিয়াশীল হয়। ঠিক আছে, এরপরে কি থাকে, ভেতরে একদম মাঝে বরাবর ব্যাটারির একবারে মাঝখানে একটা কার্বন দণ্ড থাকে। ঠিক আছে, একদম কার্বন দণ্ড থাকে মাঝ বরাবর। ওই কার্বন দণ্ডটি ক্যাথোড দণ্ড রূপে ক্রিয়া করে। পজিটিভ দণ্ড বা ধনাত্মক মেরু, যেটা ওই ক্যাথোড রূপে ক্রিয়া করে কার্বন দণ্ডটি। কার্বন দণ্ডটির সঙ্গে একেবারে সংস্পর্শ হয়ে থাকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের গুঁড়ো। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং কার্বনের গুঁড়োর একটা মিশ্রণ ওই কার্বন দণ্ডের চারপাশে কার্বন দণ্ডকে স্পর্শ করে থাকে। ঠিক আছে, এরপরে কি থাকে, তারপরে ওই কার্বন গুঁড়ো এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের যে গুঁড়োটা, ওই গুঁড়ো এবং ধারক পাত্রের মাঝের যে ফাঁকা জায়গাটা, ওখানে অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং জল দিয়ে তৈরি একটা পেস্ট জাতীয় একটা তড়িৎ বিশ্লেষ্য ওই ফাঁকা জায়গাটা দিয়ে পূরণ করা থাকে। এইভাবে একটা প্রাইমারি ব্যাটারি গঠিত হয়। তাহলে আমরা ডায়াগ্রামটা একটু দেখে নিই যে কিভাবে তৈরি হচ্ছে। তাহলে এইটা যদি ব্যাটারির যে উপরিতলটা হয়, হ্যাঁ, এটা আমরা ব্যাটারির উপরিতল হিসেবে দেখাচ্ছি এটাকে। এটা হচ্ছে ব্যাটারির উপরিতল। ঠিক আছে, এইভাবে থাকে, দিয়ে এইভাবে এখান থেকে একটা এখানে কার্বন দণ্ডটা এভাবে থাকে। এটা সারফেসটা, ব্যাটারির বাইরের সারফেসটা এইভাবে আমরা দেখাতে পারি, বাইরের সারফেসটাকে। ঠিক আছে, এখানে একটা দণ্ড থাকবে, একটা লেয়ার থাকবে, এখানে এই কার্বন দণ্ডের লেয়ারটা থাকবে এখানে। এটা কার্বন দণ্ডটা, এই মাঝ বরাবর যে কার্বন দণ্ডটা থাকে। ঠিক আছে, তারপর পাশে আমরা এখানে একটা
লেয়ারটাতে MnO2 এবং কার্বন গুঁড়োর মিশ্রণ থাকে, এবং এইখানে এই সর্বশেষ যে এই যে ধারক পাত্র, এটাকে ধারক পাত্র বলা হচ্ছে, এই ধারক পাত্রটা জিঙ্ক দ্বারা নির্মিত হয়। ঠিক আছে, এই ধারক পাত্রটা জিঙ্ক দ্বারা নির্মিত হয়। এইভাবে আমরা এটা দেখাতে পারি। আর এইখানে যে ফাঁকা জায়গাটা থাকে, এই ফাঁকা জায়গাটা তড়িৎ বিশ্লেষ্য দ্বারা পূর্ণ করা থাকে। তাহলে এখানে আমরা একটা দেখিয়ে দিচ্ছি কোনটা কি, একটু মার্কিংটা করে দিই। হ্যাঁ, এটা তো ব্যাটারির উপরিপ্রান্তটা, ঠিক আছে, উপরিভাগটা, এটা ব্যাটারির উপরিভাগ। এখানে এই যে এটা সাইডটা, এটা ব্যাটারির সাইড কভারটা, এটা এখানে কিছু থাকে না, এটা ব্যাটারির সাইড কভারটা। এই মাঝ বরাবর যেটা আছে দণ্ডটা, এই দণ্ডটাই হচ্ছে, এই যে দণ্ডটা মাঝ বরাবর দেখতে পাচ্ছি আমরা, ব্লু কালার করে দিচ্ছি এই দণ্ডটাকে। এই ব্লু কালারের যে মাঝ বরাবর যে দণ্ডটা, এটাই হচ্ছে কার্বন দণ্ড। এই ব্লু কালারের যে মাঝ বরাবর যে দণ্ডটা, এটাই হলো কার্বন দণ্ড, যেটা ক্যাথোড রূপে কাজ করে। প্রাইমারি ব্যাটারিতে ক্যাথোড রূপে কাজ করে এই কার্বন দণ্ডটা। আর এই ধারক পাত্র সাইডে যেটা থাকে, এটা জিঙ্ক, এটাই জিঙ্ক দণ্ড, এটা অ্যানোড রূপে কাজ করে। ঠিক আছে, এটা অ্যানোড রূপে কাজ করে। এটা কোনো দণ্ড নয়, অ্যাকচুয়ালি কভার বলা চলে। এই কভারটা জিঙ্ক দিয়ে তৈরি। ঠিক আছে, জিঙ্ক দ্বারা কভারটা তৈরি, ওটা অ্যানোড রূপে কাজ করছে। আর মাঝ বরাবর যেটা হলো কার্বন। আর এইখানে ওই পেস্টটা থাকে, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং জল। অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড আর জল দ্বারা তৈরি একটা পেস্ট থাকে, যেটা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে। ঠিক আছে, এখানেও একটা পেস্ট থাকে। ঠিক আছে, এখানে দেখি দেওয়া যেতে পারে, এই এতটা জায়গাতে কার্বন গুঁড়ো, MnO2 গুঁড়ো থাকে, আর বাকি জায়গাটাতে পেস্ট থাকে। এই যেখানে সামান্য পরিমাণে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আর জিঙ্ক ক্লোরাইড, NH4Cl প্লাস ZnCl2 প্লাস ওয়াটার পেস্ট, এটা তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে। এই পেস্টটা যেটা তৈরি করা হয়েছে, এটা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে। আর একেবারে মাঝে যেটা থাকে, ওটা হচ্ছে MnO2, এটা কিন্তু কার্বন দণ্ডের সঙ্গে স্পর্শ করে থাকে। MnO2 এবং কার্বন গুঁড়োর মিশ্রণ, MnO2 এবং কার্বন গুঁড়োর মিশ্রণ, একদম মাঝ বরাবর MnO2 এবং কার্বন গুঁড়োর মিশ্রণ থাকে। এই MnO2 এবং কার্বন গুঁড়োর মিশ্রণটা এই দণ্ডটাকে স্পর্শ করে থাকে। ঠিক আছে, এটা আমি একটু মার্কিং করে দিচ্ছি। এটা হলো MnO2 ও কার্বন গুঁড়োর, MnO2 ও কার্বন গুঁড়োর মিশ্রণ। এই হচ্ছে একটা প্রাইমারি ব্যাটারির একটা বাহ্যিক গঠন আমরা দেখালাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক দণ্ড, যেটা বাইরের ধারক পত্র, সেটা জিঙ্ক দিয়ে নির্মিত, ওটাই অ্যানোড হিসেবে কাজ করছে। মাঝে যে দণ্ডটা কার্বন দণ্ড, ক্যাথোড হিসেবে কাজ করছে, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করছে। NH4Cl, যেটি জিঙ্ক ক্লোরাইড এবং H2O দিয়ে মিশ্রিত একটা পেস্ট, এটা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করছে। আর এই কার্বন দণ্ডের সঙ্গে স্পর্শ করে থাকে MnO2 এবং কার্বন গুঁড়োর মিশ্রণ, যেটা বিক্রিয়াতে অংশগ্রহণ করে, ক্যাথোড বিক্রিয়াতে অংশগ্রহণ করে MnO2। ঠিক আছে, তাহলে আমরা এখন কি বিক্রিয়া ঘটে সেটা আমরা দেখে নেবো। এখানে কি হয়, ফার্স্টে আমরা অ্যানোড বিক্রিয়াটা দেখব। অ্যানোড বিক্রিয়াতে কি হচ্ছে, অ্যানোড বিক্রিয়াতে জিঙ্ক দুটো ইলেকট্রন বর্জন করে Zn2+ আয়নে পরিণত হয়। আমরা কি জানি, অ্যানোডে জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। অ্যানোডে যেহেতু জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়, অ্যানোডে ইলেকট্রন বর্জন হবে, দিয়ে Zn2+ আয়নে পরিণত হবে। তাহলে জিঙ্ক দুটো ইলেকট্রন বর্জন করে Zn2+ আয়নে কনভার্ট হচ্ছে, এটা অ্যানোড বিক্রিয়া। ঠিক আছে, আর ক্যাথোড বিক্রিয়াতে কি হচ্ছে, ক্যাথোড বিক্রিয়াতে যেটা আছে MnO2, কার্বনটা তো ক্যাথোড দণ্ড হিসেবে কাজ করছে। এই যে MnO2, হ্যাঁ, MnO2 দু অণু, ঠিক আছে, দুটো NH4Cl এর সঙ্গে রিঅ্যাকশন করে দুটো ইলেকট্রন ক্যাথোড থেকে নেয়। 2MnO2 2NH4Cl দুটো ইলেকট্রন ক্যাথোড থেকে নেয়। যেহেতু MnO2 এবং NH4Cl দুটোই ক্যাথোডের সংস্পর্শে আছে, NH4Cl তো এটা তো হিসেবে কাজ করছে তড়িৎ বিশ্লেষ্য থেকে NH4+ আয়ন আমরা পেয়ে যাব।
হ্যাঁ NH4Cl আসবে না, NH4 প্লাস আয়নটা আসবে, ঠিক আছে। এটা যেহেতু ক্যাটায়ন, ক্যাটায়নগুলো ক্যাথোডে যাবে, তাহলে NH4 প্লাস ক্যাটায়ন ক্যাথোডে যাচ্ছে, MnO2 তো ক্যাথোডের সংস্পর্শেই আছে, যে দুটো ইলেকট্রন ক্যাথোড দণ্ড থেকে নেবে, দিয়ে এটা হয়ে যাবে Mn2O3 প্লাস 2 অ্যামোনিয়া প্লাস তিনটে আর চারটে জল আছে প্লাস H2O, এখনো জল। এটা এটা হয়ে গেল অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া। 2MnO2 প্লাস 2NH4 প্লাস 2E Mn2O3 তে কনভার্ট হয়ে গেল, অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে আর H2O লিকুইড জল তৈরি হলো। এই হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। তাহলে এই দুটো রিঅ্যাকশনকে যদি যোগ করা হয় তাহলে আমরা নেট রিঅ্যাকশনটা পেয়ে যাবো। তাহলে নেট রিঅ্যাকশনটা কি হবে, এখানে ইলেকট্রন আমরা দুটো ইলেকট্রন কেটে দিচ্ছি, -2E প্লাস 2E, তাহলে এখানে হবে Zn প্লাস 2MnO2 প্লাস 2NH4 প্লাস, এটা হলো বাঁ দিকটা, আর ডান দিকে হবে Zn2 প্লাস প্লাস Mn2O3 প্লাস 2 অ্যামোনিয়া প্লাস ওয়াটার। এটা হলো আমাদের নেট প্রাইমারি সেল, যেটা প্রাইমারি ব্যাটারির এটা নেট রিঅ্যাকশন, সামগ্রিক বিক্রিয়া হচ্ছে এই বিক্রিয়ার প্রাইমারি ব্যাটারি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে, এই অ্যামোনিয়া এই Zn2 প্লাস আয়নের সঙ্গে যুক্ত হয়ে আবার পুনরায় জটিল যৌগ তৈরি করতে পারে। এই ধরনের জটিল যৌগ তৈরি হতে পারে এই Zn2 প্লাস অ্যামোনিয়ার সঙ্গে যুক্ত হয়ে ZnNH3 ঠিক আছে Cl, এই যে যৌগটা এটা কিন্তু তৈরি হতে পারে, ঠিক আছে। এই ধরনের যৌগ তৈরি হতে পারে, জটিল যৌগ বলা হয়, ঠিক আছে। এই হচ্ছে প্রাইমারি ব্যাটারি। তাহলে যত এটা রিঅ্যাকশনটা কন্টিনিউ করবে, তড়িৎ রাসায়নিক বিক্রিয়া যত কন্টিনিউ করবে, তত জিঙ্কের MnO2 NH4 প্লাস এদের গাঢ়ত্ব আস্তে আস্তে কমতে থাকবে, বিক্রিয়কগুলোর গাঢ়ত্ব আস্তে আস্তে কমতে থাকবে। একটা সময় যখন বিক্রিয়কগুলো নিঃশেষিত হয়ে যাবে, তখন কিন্তু ব্যাটারিটা আর কোনো তড়িৎ শক্তি সরবরাহ করতে পারবে না, আর কোনো তড়িৎ প্রবাহ আমরা ব্যাটারি থেকে পাবো না, ঠিক আছে। অর্থাৎ ব্যাটারি নিঃশেষিত হয়ে যাবে। আর এই প্রাইমারি ব্যাটারিগুলো সাধারণত 1.5 ভোল্টের হয়ে থাকে, 1.5 ভোল্টের ব্যাটারিগুলো হয়ে থাকে। এই হচ্ছে প্রাইমারি ব্যাটারি। নেক্সট আমরা চলে যাব সেকেন্ডারি ব্যাটারি। সেকেন্ডারি ব্যাটারিটা কি আমরা দেখে নেব। সেকেন্ডারি ব্যাটারি হচ্ছে এই ধরনের ব্যাটারিগুলো আহিত করা যায়। অর্থাৎ আহিত করা মানে কি, আমরা প্রাইমারি ব্যাটারিতে দেখলাম যে প্রাইমারি ব্যাটারিতে কি হচ্ছে, বিক্রিয়কগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করছে, দিয়ে আস্তে আস্তে বিক্রিয়কগুলো নিঃশেষিত হয়ে যাচ্ছে, যে ব্যাটারির কিন্তু কার্যক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, ব্যাটারিটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু সেকেন্ডারি ব্যাটারিতে কি হয়, এখানে তড়িৎ রাসায়নিক প্রক্রিয়ায় বিক্রিয়কগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া ঘটায়, নিজেদের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ সরবরাহ করে। একটা সময় বিক্রিয়া করতে করতে যখন বিক্রিয়কগুলো গাঢ়ত্ব কমতে থাকে, মানে প্রায় নিঃশেষিত হয়ে যায়, তখন কি হয়, বহির্বর্তনীতে তো আর তড়িৎ প্রবাহ সরবরাহ করতে পারবে না। তখন আমরা কি করতে পারি, বাইরে থেকে, এই অবস্থায় বাইরে থেকে যদি তড়িৎ যদি ভেতরে পাঠানো যায়, কোষের অভ্যন্তরে যদি বাইরে থেকে তড়িৎ পাঠানো যায়, তখন পুনরায় বিক্রিয়াত পদার্থগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করতে শুরু করে। আর বিক্রিয়াত পদার্থগুলো বিক্রিয়া করতে শুরু করলে তখন বিপরীত বিক্রিয়াটি ঘটে এবং বিক্রিয়কগুলো গাঢ়ত্ব তখন পুনরুদ্ধার হতে শুরু করে, মানে বিক্রিয়কগুলো তখন পুনরুৎপাদিত হতে শুরু করে। বিক্রিয়াত পদার্থ থেকে বিক্রিয়কগুলো পুনরুৎপাদিত হতে শুরু করলে বিক্রিয়কগুলির গাঢ়ত্ব আস্তে আস্তে বাড়তে থাকে। যখন পুরোপুরি যখন আহিত করা হয়ে যায় ব্যাটারিটাকে, তখন বিক্রিয়কগুলোর গাঢ়ত্ব আবার আগের মতো হয়ে যায়। তখন আবার বিক্রিয়কগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া শুরু করে, বহির্বর্তনী তড়িৎ প্রবাহ সরবরাহ করতে থাকে। এইভাবে কিন্তু এই সেকেন্ডারি ব্যাটারিগুলোকে আমরা পুনরায় ব্যবহার করতে পারি, অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারি। একবার যেটা যখন বিক্রিয়কগুলি নিজেদের মধ্যে বিক্রিয়া করে বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ সরবরাহ করে, এটিকে বলে তড়িৎ ক্ষরণ। এই ঘটনাটিকে বলা হয় তড়িৎ ক্ষরণ। আবার যখন বাইরে থেকে তড়িৎ ব্যাটারিতে সরবরাহ করা হয়, দিয়ে বিপরীত বিক্রিয়া ঘটিয়ে যখন বিক্রিয়কগুলিকে পুনরুদ্ধার করা হয়, সেই প্রক্রিয়াটিকে বলা হয় ব্যাটারির আহিতকরণ, মানে চার্জ করা। যেটা আমরা বাড়িতে ইনভার্টার অনেকেই থাকবে, ওই ইনভার্টার ব্যাটারিতে আমরা দেখে থাকি, বা যেগুলো চার্জ সেল, হ্যাঁ, চার্জার ব্যাটারি, হ্যাঁ, অনেক সময় কিনতে পাওয়া যায় চার্জার ব্যাটারি। তো চার্জার মেশিনও পাওয়া যায়, যেমন মোবাইল সব থেকে বেস্ট এক্সাম্পল।
মোবাইলের ব্যাটারিটা রিচার্জেবল, চার্জ শেষ হয়ে গেলে আমরা কি করি, আবার প্লাগে দিলে, কারেন্টে দিলে আবার মোবাইলের ব্যাটারি ফুল চার্জ হয়ে যায়। হ্যাঁ, তো এই মোবাইলের ব্যাটারিটাও কিন্তু ওয়ান টাইপ অফ সেকেন্ডারি ব্যাটারি আমরা বলে দিতে পারি। ইনভার্টারের যে ব্যাটারিগুলো সেগুলো কিন্তু সেকেন্ডারি ব্যাটারি। হ্যাঁ, ইনভার্টারকে দীর্ঘদিন ধরে যখন চার্জ শেষ হয়ে গেলে আবার পুনরায় ইনভার্টারে তড়িৎ সরবরাহ করলে ইনভার্টার ফুললি চার্জ হয়ে যায়, তখন আবার কারেন্ট চলে গেলে ইনভার্টার থেকে আমরা সমস্ত বৈদ্যুতিক কাজকর্ম করতে পারি। ঠিক আছে, তো আমরা এখন সেকেন্ডারি ব্যাটারির গঠন দেখব, যে সেকেন্ডারি ব্যাটারি কিভাবে কাজ করে। সেকেন্ডারি ব্যাটারি, ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্যাটারিগুলো রিচার্জেবল ব্যাটারি নামেও পরিচিত। রিচার্জেবল ব্যাটারি যেগুলোকে পুনরায় আহিত করা যায়, একবার শেষ হয়ে গেলে পুনরায় আহিত করা যায়, আর দীর্ঘদিন ধরে এগুলোকে ব্যবহার করা যায়। ঠিক আছে, এখানে কি করা হয়, এখানে ধারক পাত্রটি কাঁচ দ্বারা তৈরিতে হয় বা ব্যাকেলাইট দ্বারা তৈরিতে হয়। যে ধারক পাত্র, যে কন্টেনারটা, সেটা কাঁচ বা ব্যাকেলাইট দ্বারা তৈরি হয়। ঠিক আছে, আর এখানে কি করা হয়, এখানে লেড ধাতুটিকে ক্যাথোড বা অ্যানোড তড়িৎদ্বার রূপে ব্যবহার করা হয়। ঠিক আছে, একটা লেড পাতের সাথে কতগুলো সমান্তরাল পাত যোগ করা থাকে, যেটা ক্যাথোড হিসেবে কাজ করে। আবার অ্যানোডেও ঠিক একইভাবে লেডেরই জালি ইউজ করা হয়। ওই লেডের জালিগুলোকে যুক্ত করা হয় ব্যাটারির ধনাত্মক আর ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করে যথাক্রমে ক্যাথোড অ্যানোড হিসেবে ইউজ করা হয়। একটু ডায়াগ্রামটা দেখি, তাহলে এখানে কনসেপ্টটা ক্লিয়ার হবে। ঠিক আছে, যেখানে আমরা ডায়াগ্রামটা সবাই সেকেন্ডারি ব্যাটারির ডায়াগ্রাম কিভাবে কাজ করে, এইটা যদি আমাদের সেকেন্ডারি ব্যাটারির ডায়াগ্রামটা যদি দেখা যায়, এটা হলো কন্টেনারটা। ঠিক আছে, এটা হলো সেকেন্ডারি ব্যাটারির কন্টেনার। এটা এইভাবে লেডের যে পাতগুলো এইভাবে রাখা থাকে, লেডের যে পাতগুলো এইভাবে লেডের পাতগুলো রাখা থাকে, এটা একটা, এটা আরেকটা, অনেকগুলো লেডের পাত পরস্পরের সমান্তরাল ভাবে সাজানো থাকে। অনেকগুলো লেডের পাত পরস্পরের সমান্তরাল ভাবে সাজানো থাকে। এটা একটা লেডের পাত, এটা একটা, এটা একটা, আর এখানে আরেকটা থাকে। এইভাবে লেডের পাতগুলো এগুলো প্রত্যেকটা লেডের পাত। ঠিক আছে, লেডের জালি বলাও এগুলোকে, লেডের জালিও বলে দিতে পারি। লেডের জালি এইভাবে পরপর সমান্তরাল ভাবে বসানো থাকে। ঠিক আছে, এই দাগগুলো মুছে দিচ্ছি, এই দাগগুলো এইভাবে লেডের পাতগুলোকে পরপর বসানো থাকে। নেক্সট কি করা হয়, এই যে লেডের পাতগুলোকে বসানো হয়েছে, এইবার কি করা হয়, ব্যাটারির ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তের সঙ্গে যোগ করে দেবো। ঠিক আছে, যেমন এটা দেখা একটা, এই যে পাতটা, এটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যদি যোগ করা হয়, ঠিক আছে, ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যোগ করছি এটাকে, তাহলে এটাকে বলা হবে অ্যানোড। অ্যানোড, ঠিক আছে, এটা হচ্ছে লেড জালি। লেড জালিগুলো আবার সচ্ছিদ্র লেড দ্বারা পূর্ণ থাকে। সচ্ছিদ্র লেড দ্বারা পূর্ণ থাকে। অ্যানোডের যে লেড জালিগুলো, অ্যানোডের লেড জালিগুলো সচ্ছিদ্র লেড দ্বারা পূর্ণ থাকে। ঠিক আছে, এগুলোকে আমরা ডিফারেন্সিয়েট করার জন্য এইভাবে আমরা দেখাতে পারি। ঠিক আছে, লেড সচ্ছিদ্র লেড দ্বারা পূর্ণ আছে, তাহলে এইটা একটা এইভাবে থাকে। হ্যাঁ, এটা একটা অ্যানোড, মানে পরপর অল্টারনেট থাকবে। এটা একটা অ্যানোড, ঠিক আছে, এরপরে এটা একটা অ্যানোড, এরপর এটা একটা অ্যানোড। এইভাবে অ্যানোডগুলোর সঙ্গে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যোগ করে দিয়েছি। এগুলো সবকটাই হচ্ছে সচ্ছিদ্র লেড জালি, যেগুলো লেড দ্বারা পূর্ণ আছে।
সচ্ছিদ্র লেড জালি যেটা লেড দ্বারা পূর্ণ আছে প্রত্যেকটাই। ঠিক আছে, নেক্সট এটা হলো এইবার ক্যাথোড। ক্যাথোডটা কি? পজিটিভ প্রান্ত, ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে ক্যাথোড যোগ আছে। হ্যাঁ, এটা এইভাবে যোগ করা থাকে। এটা ক্যাথোড হবে, এটা ক্যাথোড হবে, আর এটা ক্যাথোড হবে। এই তিনটে ক্যাথোড হবে, ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যোগ করেছি। এগুলো একটু অন্যরকম, এগুলো এটাও সচ্ছিদ্র লেড দ্বারা থাকে। এটা হচ্ছে ক্যাথোড প্রান্ত, এটাও সচ্ছিদ্র লেড দ্বারা নির্মিত। এটা PbO2 লেড ডাইঅক্সাইড দ্বারা পূর্ণ থাকে, লেড ডাইঅক্সাইড দ্বারা পূর্ণ থাকে। সচ্ছিদ্র লেড দ্বারা নির্মিত যে ছিদ্রগুলো PbO2 দ্বারা পূর্ণ থাকে ছিদ্রগুলো। ঠিক আছে, এগুলোকে একটু ডিফারেন্সিয়েট করার জন্য এভাবে চিহ্নিত করছি। ডিফারেন্সিয়েশনের জন্য এগুলো এভাবে চিহ্নিত করলাম যাতে আলাদাভাবে চেনা যায়। তাহলে এগুলো হচ্ছে অ্যানোড, এই চারটে, একটা তিনটে হচ্ছে ক্যাথোড। আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নেওয়া হয় এই জল মিশ্রিত H2SO4 মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষ্য। এগুলো সবই তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে নিমজ্জিত থাকে। এই লেডের যে পাতগুলো আমরা দেখতে পাচ্ছি, এই লেডের পাতগুলো তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে পূর্ণ থাকে, তড়িৎ বিশ্লেষ্য দ্বারা পূর্ণ থাকে এই লেডের পাতগুলো। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা নিয়েছি H2SO4 মিশ্রিত জল, H2SO4 মিশ্রিত জল নিয়েছি 38%, 38% H2SO4 মিশ্রিত জল নিয়েছি। এখন এখানে কি হবে? প্রথমে তো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া শুরু হবে, স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া হবে। স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া শুরু হওয়ার পরে যেটা বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ সরবরাহ করবে। দিয়ে একটা সময় কি হবে, যখন বিক্রিয়কগুলোর গাঢ়ত্ব ক্রমশ কমতে থাকবে, ঠিক আছে, তখন কি হবে? যখন বিক্রিয়কগুলোর গাঢ়ত্ব ক্রমশ কমতে থাকবে, এই ব্যাটারি যখন আর বহির্বর্তনীতে তড়িৎ সরবরাহ করতে পারবে না, তখন আমরা বাইরে থেকে তড়িৎ এই কোষে সরবরাহ করব। আর এই বাইরে থেকে তড়িৎ এই কোষে সরবরাহ করলে তখন কি হবে? বিপরীত বিক্রিয়া ঘটবে এবং বিক্রিয়কগুলো পুনরুৎপাদিত হতে শুরু করবে। ঠিক আছে, অর্থাৎ ব্যাটারির, এটাকে বলা হয় আহিতকরণ। ব্যাটারি তখন চার্জড হবে। ঠিক আছে, ব্যাটারি ফুললি চার্জড হয়ে গেলে তখন আমরা আবার এই ব্যাটারিটাকে থেকে আবার তড়িৎ নতুন করে পাবো। এখন বিক্রিয়াগুলো দেখে নেবো যে কি বিক্রিয়া হয়। তাহলে ক্যাথোডে কি বিক্রিয়া হয় আর অ্যানোডে কি বিক্রিয়া হয়। তাহলে প্রথমে তড়িৎ ক্ষরণের সময়, ঠিক আছে, তড়িৎ ক্ষরণের সময় সংঘটিত, তড়িৎ ক্ষরণের সময় সংঘটিত কোষ বিক্রিয়া। তড়িৎ ক্ষরণের সময় যে কোষ বিক্রিয়াটা ঘটে সেটা কি হয়? তড়িৎ ক্ষরণ মানে কি? তড়িৎ ক্ষরণ মানে হচ্ছে তড়িৎ কোষে স্বতঃস্ফূর্ত রাসায়নিক বিক্রিয়া ঘটছে, তার ফলে বহির্বর্তনীতে আমরা তড়িৎ প্রবাহ পাচ্ছি। মানে এখানে ব্যাটারি আমাদেরকে তড়িৎ দিচ্ছে, সরবরাহ করছে, ব্যাটারি থেকে তড়িৎ পাচ্ছি আমরা, এটা হলো তড়িৎ ক্ষরণ। ঠিক আছে, এটা কি হয় তখন? অ্যানোড বিক্রিয়াটা প্রথমে লিখি, অ্যানোড বিক্রিয়া। অ্যানোডে কি বিক্রিয়া সংঘটিত হয়? অ্যানোড মানে যেটা বললাম আমরা কি, অ্যানোড লেড জালি দ্বারা নির্মিত সচ্ছিদ্র পিবি দ্বারা পূর্ণ থাকে, সচ্ছিদ্র পিবি দ্বারা পূর্ণ থাকে। তাহলে পিবি প্রথমে লিখলাম, যে পিবি, যেহেতু অ্যানোডে পিবি আছে। ঠিক আছে, এবার অ্যানায়ন গুলো অ্যানোডে যাবে। অ্যানায়ন এখানে কি, H2SO4 যদি আয়নিত হয়, H2SO4 আয়নিত হলে কি হবে? H+ আর SO4 2- আয়নে পরিণত হবে। তাহলে SO4 2- গুলো অ্যানোডে যাবে। যেহেতু SO4 2- অ্যানায়ন অ্যানোডে যায়। ঠিক আছে, তাহলে অ্যানায়নটা অ্যানোডে যাবে, অ্যানোডে যাবে। অ্যানোডে গিয়ে কি করবে? অ্যানোডে গিয়ে এটা হয়ে যাবে Pb SO4 এ কনভার্ট হবে আর দুটো ইলেকট্রন বর্জন করবে। ঠিক আছে, অ্যানোডে গিয়ে দুটো ইলেকট্রন এরা বর্জন করবে, দুটো করে ইলেকট্রন অ্যানোডে গিয়ে এরা বর্জন করবে, অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করবে। ঠিক আছে, কারণ ইলেকট্রন বর্জন মানে আমরা কি, জারণ প্রক্রিয়া সম্পন্ন হবে। আর অ্যানোডে সর্বদা কি হয়? জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। তাহলে Pb + SO4 2- Pb SO4 + 2। আর ক্যাথোড বিক্রিয়াটা কি হবে? ক্যাথোডে কি আছে? ক্যাথোডে আমরা দেখতে পাচ্ছি সচ্ছিদ্র লেড দ্বারা নির্মিত, এটাও PbO2 দ্বারা পূর্ণ থাকে, PbO2। তাহলে এখানে PbO2 আর ক্যাটায়ন গুলো যাবে, ক্যাথোডে ক্যাটায়ন যায়। তাহলে ক্যাটায়ন বলতে আমরা কি জানি? H+, তাহলে H+ গুলো যাবে, হ্যাঁ, +4H+ + SO4 2-, এটা এই লাইনে কুলোচ্ছে না, নিচে লিখছি।
তাহলে PbO2 প্লাস 4H প্লাস প্লাস SO4 2 মাইনাস, ঠিক আছে, প্লাস 2E দিয়ে এটা হয়ে যাবে PbSO4 প্লাস 2H2O, PbSO4 প্লাস 2H2O হয়ে যাবে। এই হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, PbO2 প্লাস 4H প্লাস প্লাস SO4 2 মাইনাস 2E PbSO4 প্লাস 2H2O। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে H প্লাস এখানে ইউজ হচ্ছে, ক্যাথোডে যাচ্ছে, আর SO4 2 মাইনাস অ্যানোডে যাচ্ছে। তাহলে দ্রবণ থেকে H প্লাস এবং SO4 মাইনাস গুলো তড়িৎদ্বারে যাচ্ছে, তার মানে H2SO4 এর গাঢ়ত্ব আস্তে আস্তে কমতে থাকবে। যত কোষ বিক্রিয়াটা অগ্রসর হবে, যত কোষ বিক্রিয়া চলবে, তত দ্রবণে H2SO4 এর গাঢ়ত্ব আস্তে আস্তে কমতে থাকবে, H2SO4 এর গাঢ়ত্ব আস্তে আস্তে ডিক্রিজ করবে, ঠিক আছে, জল উৎপন্ন হবে, জলের পরিমাণটা বাড়বে আর H2SO4 এর গাঢ়ত্ব আস্তে আস্তে কমবে যত বিক্রিয়াটা এগোবে। তাহলে এই দুটো বিক্রিয়াকে যদি সাম আপ করা হয় তাহলে আমরা কোষ বিক্রিয়াটা পেয়ে যাব। এই দুটো বিক্রিয়াকে সাম আপ করলে আমরা সেকেন্ডারি ব্যাটারির কোষ বিক্রিয়া পেয়ে যাব তড়িৎক্ষরণের সময়। তাহলে 2E 2E ক্যান্সেল, তাহলে কোষ বিক্রিয়া হচ্ছে Pb প্লাস PbO2 প্লাস 4H প্লাস SO4 দুটো আছে, 2SO4 2 মাইনাস দিয়ে হচ্ছে PbSO4 দুবার উৎপন্ন হচ্ছে, ক্যাথোডে উৎপন্ন হচ্ছে, অ্যানোডে উৎপন্ন হচ্ছে, 2 PbSO4 প্লাস 2H2O। এটা হয়ে গেল আমাদের কোষ বিক্রিয়া, সামগ্রিক কোষ বিক্রিয়া তড়িৎক্ষরণের সময় সেকেন্ডারি ব্যাটারির। এইভাবে সেকেন্ডারি ব্যাটারি তড়িৎক্ষরণের সময় কোষ বিক্রিয়া ঘটে। নেক্সট এরপরে কি হবে, যত বিক্রিয়া অগ্রসর হবে আস্তে আস্তে H2SO4 এর গাঢ়ত্ব আস্তে আস্তে কমতে থাকবে, PbO2 এর গাঢ়ত্ব আস্তে আস্তে কমতে থাকবে, Pb এর গাঢ়ত্ব আস্তে আস্তে কমতে থাকবে, তাহলে এদের গাঢ়ত্বগুলো আস্তে আস্তে কমতে থাকবে। এটা হলো বিক্রিয়ক, এই কটা হলো বিক্রিয়ক, তাহলে এদের গাঢ়ত্ব আস্তে আস্তে কমতে থাকবে যত বিক্রিয়াটা এগোবে, আর এই PbSO4 এবং জলের গাঢ়ত্ব আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে। একটা সময় যখন বিক্রিয়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম হবে তখন আমাকে বাইরে থেকে তড়িৎ সরবরাহ করতে হবে। বাইরে থেকে তড়িৎ সরবরাহ করলে তখন বিপরীত বিক্রিয়াটি ঘটবে, আর বিপরীত বিক্রিয়া ঘটলেই এই বিক্রিয়াগুলো তখন আবার পুনরুৎপাদিত হতে শুরু করবে, ঠিক আছে। তাহলে ওই যে প্রসেসটা, ওই যে বাইরে থেকে আমরা তড়িৎ ব্যাটারিতে সরবরাহ করছি, এটাকে বলা হয় ব্যাটারির আহিতকরণ, ঠিক আছে, এটাকে বলা হয় ব্যাটারির আহিতকরণ। তাহলে আহিতকরণের সময় কি বিক্রিয়া ঘটে আমরা একটু দেখে নেব। আহিতকরণের সময় সংঘটিত কোষ বিক্রিয়া, আহিতকরণের সময় সংঘটিত কোষ বিক্রিয়া, যখন ব্যাটারিকে চার্জ করা হয় তখন কি বিক্রিয়াটা ঘটছে, তখন কি হয়, ঠিক আছে। তাহলে প্রথমে দেখব ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোডে কি হবে, তড়িৎক্ষরণের সময় অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটেছিল, আহিতকরণের সময় ক্যাথোডে ওই বিক্রিয়াটা ঘটবে। কারণ তড়িৎক্ষরণের সময় আমরা দেখেছিলাম যে অ্যানোডে সবসময় জারণ প্রক্রিয়া সংঘটিত হয় আর ক্যাথোডে সবসময় বিজারণ প্রক্রিয়া সংঘটিত হয়। তড়িৎক্ষরণের সময় আমরা কি দেখেছিলাম, অ্যানোডে ইলেকট্রন বর্জন হয়েছিল, ঠিক আছে, অর্থাৎ বিপরীত বিক্রিয়াটাতে ইলেকট্রন গৃহীত হবে, ঠিক আছে, তাহলে বিপরীত বিক্রিয়াটা ঘটবে। তাহলে অ্যানোডে কি বিক্রিয়া ঘটেছিল তড়িৎক্ষরণের সময় আমরা দেখলাম, PbSO4 দুটো ইলেকট্রন নিয়ে এটা হয়ে যাবে Pb প্লাস SO4 2 মাইনাস, এটা হয়ে যাবে ক্যাথোড বিক্রিয়া, ঠিক আছে। কারণ ক্যাথোডে কি হয়, ক্যাথোডে সবসময় বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। PbSO4 কি করবে, দ্রবণে যে PbSO4 উৎপন্ন হলো তড়িৎক্ষরণের সময় আমরা দেখলাম কি বিক্রিয়াতে পদার্থের রূপে PbSO4 উৎপন্ন হয়েছে, ওই PbSO4 গুলো কি করবে, PbSO4 গুলো ক্যাথোডে যাবে, ঠিক আছে, PbSO4 গুলো ক্যাথোডে যাবে, যেগুলো ক্যাথোড তড়িৎদ্বারে যাবে, ওখান থেকে দুটো ইলেকট্রন নেবে, দুটো ইলেকট্রন নিয়ে কি করবে, দুটো ইলেকট্রন নিয়ে Pb আর SO4 2 মাইনাসে পরিণত হবে, কারণ ওখানে ইলেকট্রন প্রচুর আছে ক্যাথোডে, ঠিক আছে, ক্যাথোডে প্রচুর আছে ইলেকট্রন। আর অ্যানোড বিক্রিয়াটা কি হবে, যেটা ক্যাথোডে হয়েছিল তড়িৎক্ষরণের সময় সেটা আহিতকরণের সময় অ্যানোডে হবে। অ্যানোড বিক্রিয়াটা কি হবে, অ্যানোড বিক্রিয়াতে কি করব, অ্যানোডে যেটা হয়েছিল আর কি, তাহলে কি হবে এখানে PbSO4 প্লাস ওয়াটার প্লাস 2 ইলেকট্রন দিয়ে PbO2 প্লাস SO4 2 মাইনাস প্লাস 4H প্লাস,
এটা হয়ে যাবে অ্যানোড রিঅ্যাকশন, সরি এদিকে 2টা এদিকে হবে প্লাস 2। ঠিক আছে, PbSO4 কি করবে, অ্যানোডে যাবে, PbSO4 আর জলের অণুগুলো, PbSO4 জলের অণুগুলো অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করবে। আর ইলেকট্রন বর্জন করলে কি হবে, ইলেকট্রন বর্জন করলে এই PbSO4টা PbO2 তে কনভার্ট হবে, SO4 2-, ঠিক আছে, আর 4H প্লাস আর 2E। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4টে জল, সরি 4টে না, 2 অণু জল এখানে লাগবে। 2 অণু জল দিলেই এখানে হয়ে যাচ্ছে PbO2 হয়ে যাচ্ছে, 4H প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিক যে কোষ বিক্রিয়া, এটাকে সামাপ করলে আমরা সামগ্রিক কোষ বিক্রিয়া পেয়ে যাব। তাহলে সামগ্রিক কোষ বিক্রিয়াটা কি হবে, সামগ্রিক কোষ বিক্রিয়া 2E ক্যান্সেল, তাহলে PbSO4 প্লাস 2PbSO4 প্লাস 2H2O থেকে পাচ্ছি আমরা Pb প্লাস PbO2 প্লাস 2SO4 2- প্লাস 4H প্লাস। ঠিক আছে, অর্থাৎ আহিতকরণের সময় আমরা আহিতকরণ করলে ব্যাটারিকে যখন বাইরে থেকে তড়িৎ সরবরাহ করছি, তখন যে বিক্রিয়কগুলো আমার নিঃশেষিত হয়ে গেছিল সেই বিক্রিয়কগুলোকে আমরা আবার ফেরত পেয়ে গেলাম। ঠিক আছে, আর এই বিক্রিয়কগুলো যখন আবার গাঢ়ত্বগুলো যখন আবার ফেরত পেয়ে যাবো, এর আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে আবার তড়িৎ শক্তি উৎপন্ন করবে, আবার বহির্বর্তনী তড়িৎ সরবরাহ করবে। এইভাবে তড়িৎ প্রক্রিয়া চলতে থাকবে, তড়িৎ রাসায়নিক কোষ বিক্রিয়া চলতে থাকবে। ঠিক আছে, এটাই হলো সেকেন্ডারি ব্যাটারি। এখানে দেখতে পাচ্ছি কি যে প্রথমে স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটছে, বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ হচ্ছে, একটা সময় বিক্রিয়কগুলো নিঃশেষিত হয়ে গেলে তখন বাইরের কোনো উৎস থেকে তড়িৎ সরবরাহ করে বিক্রিয়কগুলোকে আবার পুনরুৎপাদন করা হয়, যে পুনরায় তড়িৎ কোষ প্রক্রিয়া আবার স্বতঃস্ফূর্তভাবে চলতে থাকে। ঠিক আছে, প্রথম প্রক্রিয়াটিকে বলা হয় তড়িৎ ক্ষরণ, আর দ্বিতীয় প্রক্রিয়াটিকে বলা হচ্ছে তড়িৎ ব্যাটারি আহিতকরণ। ঠিক আছে, এইভাবে হয়। এটি একাধিক গ্যালভেনীয় কোষের সমষ্টিতে গঠিত হয়। ঠিক আছে, এই ধরনের সেকেন্ডারি ব্যাটারি অনেকগুলো গ্যালভেনীয় কোষের সম্মেলনে গঠিত হয়। এগুলো সাধারণত 12 ভোল্টের হয়ে থাকে। ঠিক আছে, 12 ভোল্টের সাধারণত হয়ে থাকে এই সেকেন্ডারি ব্যাটারিগুলো। নেক্সট, এছাড়া এই জ্বালানি কোষ আরেক প্রকারের কোষ আছে যেখান থেকে তড়িৎ শক্তি সরবরাহ করা হয়, সেটা হচ্ছে জ্বালানি কোষ। জ্বালানি কোষটা সচরাচর ব্যবহার করা হয় না, হ্যাঁ, এটি সাধারণত মহাকাশযানে এই জ্বালানি কোষ ব্যবহার করা হয়ে থাকে। মহাকাশযান, এই অ্যাপোলো মহাকাশযানে প্রথম জ্বালানি কোষ ব্যবহার করা হয়েছিল। ঠিক আছে, এখানে কি করা হয়, জ্বালানি কোষের সাথে এই ধরনের প্রাইমারি সেকেন্ডারি ব্যাটারিগুলোর প্রধান পার্থক্য হলো এই প্রাইমারি সেকেন্ডারি ব্যাটারিতে যে ক্যাথোড অ্যানোড তড়িৎদ্বারগুলো, তড়িৎ বিশ্লেষ্যগুলো ব্যাটারির অভ্যন্তরে থাকে। ব্যাটারির যে ধারক পাত্র, সেই ধারক পাত্রের ভেতরে থাকে, যে ভেতরেই বিক্রিয়াগুলো সংঘটিত হয় এই প্রাইমারি সেকেন্ডারি ব্যাটারির ক্ষেত্রে। কিন্তু জ্বালানি কোষের ক্ষেত্রে কি হয়, জ্বালানি কোষের ক্ষেত্রে কিন্তু ওই ক্যাথোড অ্যানোড এই তড়িৎ বিশ্লেষ্যগুলো কিন্তু বাইরে থেকে সরবরাহ করা হয়, ব্যাটারির অভ্যন্তরে কিছু থাকে না, বাইরে থেকে বিক্রিয়কগুলো সব সরবরাহ করা হয়। এটাই হলো জ্বালানি কোষ এবং প্রাইমারি সেকেন্ডারি ব্যাটারির মধ্যে পার্থক্য। ঠিক আছে, আর এটা সাধারণত মহাকাশযানে ব্যবহার করা হয় জ্বালানি কোষ। সর্বপ্রথম আমাদের জ্বালানি কোষ হচ্ছে H2O2। এখন অব্দি যে জ্বালানি কোষটা বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে H2O2 জ্বালানি কোষ। নেক্সট আমরা পড়ব অপক্ষয়, কোরোশন। অপক্ষয়, অপক্ষয় বা যেটাকে বলছে কোরোশন। হ্যাঁ, অপক্ষয়টা কি, অপক্ষয় হচ্ছে যে কোনো সক্রিয় ধাতু, হ্যাঁ, বা যে কোনো ধাতু, Fe, সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, এই ধরনের ধাতুগুলো যদি জলবায়ুর প্রকোপে ক্ষয় হয়, জলবায়ু দ্বারা আক্রান্ত হয়, জল, জলীয় বাষ্প, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এই সমস্ত যে উপাদান, এই উপাদানগুলো দ্বারা এই ধাতুগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে, এই ধরনের ঘটনাকেই বলা হয় কোরোশন। হ্যাঁ, সাধারণত কিছু ধাতু আছে যেমন সোনা, প্লাটিনাম, প্যালাডিয়াম, এই ধরনের ধাতুগুলো কিন্তু জলবায়ু দ্বারা আক্রান্ত হয় না। ঠিক আছে, কিন্তু Fe, জিঙ্ক, অন্যান্য যে ধাতুগুলো আছে, বাকি প্রায় সব ধাতুগুলি, অ্যালুমিনিয়াম, জলবায়ু দ্বারা আক্রান্ত হয়। এই জলবায়ু দ্বারা এই যে ধাতুগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এই ঘটনাকে বলা হয় অপক্ষয়। সব থেকে বেস্ট অপক্ষয় উদাহরণ হচ্ছে আয়রনের উপর মরিচা পড়া। যদি কোনো লোহার টুকরোকে দীর্ঘদিন ধরে
বায়ুতে রেখে দেওয়া হয়, তাহলে বায়ুর জলীয় বাষ্পর উপস্থিতিতে, জলীয় বাষ্প এবং অক্সিজেনের উপস্থিতিতে লোহার উপর একটা বাদামি বর্ণের একটা শিথিল আস্তরণ পড়ে। ঠিক আছে, ওই শিথিল আস্তরণটা বলা হচ্ছে মরিচা, যার ফলে লোহা আস্তে আস্তে ক্ষয়ে যায়। যে পোর্শনটাতে মরিচা পড়বে সেই পোর্শনটা কিন্তু ক্ষয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি এক প্রকারের তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া। ঠিক আছে, আমরা একটু পরে দেখাবো যে কিভাবে লোহার মধ্যে তড়িৎ রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে মরিচা পড়ে আর কিভাবে এই প্রক্রিয়াটি সংঘটিত হয়। ঠিক আছে, কি হয় লোহাতে, একটা কথা উল্লেখযোগ্য, প্রসঙ্গত উল্লেখযোগ্য বলা ভালো যে লোহার মধ্যে অশুদ্ধির পরিমাণ যত বেশি থাকবে, লোহার দণ্ড যত অসমসত্ব হবে, ঠিক আছে, যত মানে সারফেসটা যত অসমতল হবে, পৃষ্ঠতলটা যত অসমতল হবে, উঁচু নিচু হবে, তত ভালো কিন্তু লোহাতে মরিচা পড়বে। যে জায়গাটা অসমতল থাকবে, যে জায়গাটা এবড়ো খেবড়ো থাকবে, সেই জায়গাটাতেই কিন্তু মরিচা পড়বে। হ্যাঁ, আর যত অশুদ্ধি থাকবে লোহার মধ্যে তত ভালো লোহাতে মরিচা পড়বে। বিশুদ্ধ লোহায় কিন্তু মরিচা খুব একটা পড়ে না। যদি 100% বিশুদ্ধ লোহা নেওয়া হয় তাহলে কিন্তু মরিচে পড়বে না। লোহার মধ্যে অশুদ্ধি থাকলেই কিন্তু লোহার মরিচে পড়াটাকে ত্বরান্বিত করবে। ঠিক আছে, কিভাবে মরিচে পড়ে, এটা কিভাবে একটা তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া, সেটাতে আমরা আসবো। ধরলাম এইটা হচ্ছে একটা লোহার টুকরো। ঠিক আছে, এটা একটা লোহার টুকরো, এটা সারফেসটা এখানটা একটু ইয়ে আছে, মানে নিচু আছে, এখানে এই জায়গাটা একটু সারফেসটা নিচু আছে, তো ভেঙে গেছে টুকরো হিসেবে। ঠিক আছে, তো এখানে কি হবে, ধরলাম যে এই পোর্শনটাতে, এই যে পোর্শনটা, এই পোর্শনটাতে জলীয় বাষ্পের সংস্পর্শে আছে। এই পোর্শনটা লোহার, এই পোর্শনটা জলীয় বাষ্পের সংস্পর্শে আছে, মানে এটা লোহার সারফেসটার সঙ্গে এই যে পোর্শনটা, এই পোর্শনটা এটা জল 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 করতে পারি, জলীয় বাষ্প, জলীয় বাষ্প এই পোর্শনটার সঙ্গে সংস্পর্শে আছে, মানে বায়ু সংস্পর্শে আছে, বায়ুতে জলীয় বাষ্প আছে, জলীয় বাষ্পটা এই সংস্পর্শে আছে এই তলটা। ঠিক আছে, এখানে কি হবে, এই যে অংশটা একটু এরকম নিচু হয়ে গেছে, এখানে যে লোহার যে পরমাণুগুলো, এফি পরমাণুগুলো কি করবে, ইলেকট্রন বর্জন করে Fe2+ আয়ন রূপে মুক্ত হবে, Fe2+। আর যে ইলেকট্রনগুলো বর্জন করবে, ওই ইলেকট্রনগুলো এখান থেকে ক্যাথোড অঞ্চলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু এফির জারণ ঘটলো, এফি যেহেতু এই অঞ্চলটাতে ইলেকট্রন বর্জন করলো, তাহলে এই অঞ্চলটা হচ্ছে অ্যানোড অঞ্চল। ঠিক আছে, এইটা হয়ে গেল কি অঞ্চল, এটা হলো অ্যানোড অঞ্চল। এফি দুটো ইলেকট্রন বর্জন করে হয়ে গেছে Fe2+, এটা হয়ে গেল অ্যানোড বিক্রিয়া। দুটো বর্জন করে 2+ হয়ে গেছে, হ্যাঁ, এটা হয়ে গেছে অ্যানোড রিঅ্যাকশন এটা। ঠিক আছে, এখন এই যে ইলেকট্রনগুলো এই লোহার লৌহ দ্রব্যের ভেতর দিয়ে ক্যাথোড অঞ্চলে যাবে, এটা ক্যাথোড অঞ্চল। এই ক্যাথোড অঞ্চলে জলে দ্রবীভূত যে অক্সিজেনটা, এই জলে দ্রবীভূত অক্সিজেন আছে, এই জলীয় বাষ্পের মধ্যে অক্সিজেন আছে। ঠিক আছে, এইটা, এই যে অক্সিজেনটা, এটা হচ্ছে জলে দ্রবীভূত অক্সিজেন। এই জলে দ্রবীভূত অক্সিজেনটা কি হবে, এই যে ইলেকট্রনগুলো এখানে ক্যাথোড অঞ্চলে এলো, এই ইলেকট্রনগুলি দ্বারা বিজারিত হবে। আর এই বিজারণ প্রক্রিয়াটাকে ফেসিলিটেট করবে, এই বিজারণ প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করবে এই জলের মধ্যেই আবার দ্রবীভূত অবস্থায় থাকা H+ আয়ন। ঠিক আছে, অর্থাৎ এই যে ক্যাথোড অঞ্চলটা, এই ক্যাথোড অঞ্চলটায় কি হবে, এই ক্যাথোড অঞ্চলে, এটা হলো ক্যাথোড অঞ্চল, ক্যাথোড অঞ্চল, এখানে কি বিক্রিয়াটা ঘটবে, এখানে O2 এই যে H+ এর সঙ্গে যুক্ত হয়ে হাফ O2 প্লাস H+, 2H+, দুটো ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়ে এক অণু জলে বিজারিত হবে। জলে দ্রবীভূত অক্সিজেন H+ এর উপস্থিতিতে এই যে ইলেকট্রনগুলো এখানে এলো ক্যাথোডে, যেখানে বিজারিত হলো, এটা হয়ে গেল ক্যাথোড বিক্রিয়া। এই যে রিঅ্যাকশনটা, এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া। এটা হয়ে গেল ক্যাথোড বিক্রিয়া, এটা হয়ে গেল আমাদের অ্যানোড বিক্রিয়া। এইভাবে বিক্রিয়া চলতেই থাকবে। এখান থেকে এই যে পরমাণুগুলো Fe2+ মুক্ত হবে, ইলেকট্রনগুলো লৌহ দ্রব্যের ভেতরে ক্যাথোড অঞ্চলে আসবে, ক্যাথোড অঞ্চলে এসে অক্সিজেনকে বিজারিত করে জলের অণুতে পরিণত করবে। ঠিক আছে, তাহলে সামগ্রিক বিক্রিয়াটা কি হবে এটা দেখিয়ে দিই। অ্যানোড রিঅ্যাকশন, অ্যানোড রিঅ্যাকশন Fe - 2E, Fe2+
cathode reaction 2H plus half O2 plus 2E then H2O. তাহলে এটাকে যদি সামেশন করা হয়, ঠিক আছে, তাহলে কি হবে, 2E 2E ক্যান্সেল হয়ে যাবে, এটা হয়ে যাবে Fe plus 2H plus half O2 দিয়ে এটা হয়ে যাবে Fe2 plus, হ্যাঁ এখানে একটু ব্যালেন্স করার প্রয়োজন আছে, এটা অ্যাকচুয়ালি 2Fe হবে, এটা 4E হবে, 2Fe2 plus হবে এটা, আর এটাকেও 4E করতে হবে, তো এটা 2/2O2, এটা 4H plus হবে, এটা 4E হবে, এটা 2 জল হবে, তাহলে এটা এখানটা 2Fe2 4 ইলেকট্রন 2Fe2 plus এটা 4H plus 2/2O2 4E 2H2, তাহলে 4E 4E ক্যান্সেল, 2Fe plus 4H plus O2 এটা হয়ে যাবে 2Fe2 plus 2H2O, এটা আমাদের নেট রিয়াকশন। এটাই হলো মরিচা পড়ার নেট, যে তড়িৎ রাসায়নিক প্রক্রিয়াটা সংঘটিত হয়, যে তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া সংঘটিত হওয়ার ফলে মরিচা পড়ে, তার এটাই হচ্ছে সামগ্রিক কোষ বিক্রিয়া। এখন এরপরে কি হয়, এরপরে যে Fe2 plus, এই Fe2 plus বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে ফেরিক অক্সাইডে পরিণত হয়, যেটাকে মরিচা নামে পরিচিত। তাহলে Fe2 plus এই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এখানে 2Fe2 plus Fe2O3 এই O2 এর সঙ্গে বিক্রিয়া করে 2Fe2 plus half O2 plus 2H2O, এটা এর সাথে বিক্রিয়া করে এটা হয়ে যাচ্ছে Fe2O3, এই যে Fe2O3 হয়ে যাচ্ছে 2Fe2 plus half O2 2H2 Fe2O3 আর 4H plus, যেটা ত্বরান্বিত করেছিল বিক্রিয়াটাকে, এই যে 2H2O থেকে 4H plus বেরোবে, ঠিক আছে। এই হয়ে যাচ্ছে আমাদের নেট রিয়াকশন, Fe2O3 পেয়ে যাচ্ছে আর 4H plus, এখানে প্লাস চার্জ এখানে প্লাস চার্জ, এটা হয়ে গেল মরিচা পড়ার নেট রিয়াকশন। আর এই Fe2O3 হ্যাঁ n সংখ্যক জলের অণুর সঙ্গে যুক্ত হয়ে এটাই হচ্ছে মরিচার সংকেত, শোধক ফেরিক অক্সাইড, এটাকেই বলা হয় শোধক ফেরিক অক্সাইড বা মরিচা, ঠিক আছে। Fe2O3 ডট এই কমা NH2O, ঠিক আছে। এইভাবেই কিন্তু মরিচা পড়ে, এই ক্যাথোড অঞ্চলেই আমাদের মরিচা গঠিত হয়, Fe2O3 ডট NH2O, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের নেট রিয়াকশন। এটা এইভাবে আমরা দেখাতে পারি, 2Fe2 plus half O2 plus 2 plus NH2O, যেটা হয়ে যাবে Fe2O3, NH2O plus 4H plus। যে 4H প্লাসটা এখানে আমরা অনুঘটক হিসেবে পেয়েছিলাম, যেটা অক্সিজেনকে বিজারিত করতে সাহায্য করেছিল ক্যাথোড অঞ্চলে, যে H প্লাসটা, সেই H প্লাসটা আমরা এখানে আবার ফিরে পেয়ে গেলাম, এটা আবার অক্সিজেনকে বিজারিত করতে সাহায্য করবে। এখন একটা প্রশ্ন এখানে আসতে পারে যে এই H প্লাসটা আসছে কোত্থেকে? এটা অ্যাকচুয়ালি বায়ুতে CO2 থাকে, ওই বায়ুতে যে CO2 থাকে কার্বন ডাই অক্সাইড, ওই কার্বন ডাই অক্সাইডটা এই জলের সঙ্গে যুক্ত হয়ে, এটা তো জলীয় বাষ্প, এই জলের সঙ্গে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিডের উৎপন্ন করে H2CO3। এই কার্বনিক অ্যাসিডটাকে বিশ্লিষ্ট করলে আমরা 2H plus আর CO3 2 minus পেয়ে যাবো। এই যে H প্লাসটা, এটা মরিচা পড়াটাকে ত্বরান্বিত করে, মরিচা পড়ার যে প্রক্রিয়াটাকে সেটাকে ত্বরান্বিত করে। তাহলে বোঝা গেল তো H প্লাসটা আসছে করতে ক্যাথোড অঞ্চলে অক্সিজেনকে বিজারিত করার জন্য, ইলেকট্রন দ্বারা বিজারিত হচ্ছে, এটাকে ফেসিলিটেট করছে H প্লাস। H প্লাসটার তাহলে উৎসটা কি? বায়ুতে যে কার্বন ডাই অক্সাইড আছে, ওই কার্বন ডাই অক্সাইডটা এই জলীয় বাষ্পে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিডে পরিণত হয়, কার্বনিক অ্যাসিডটা বিয়োজিত হয়ে H প্লাস এবং CO3 2 minus আয়নে পরিণত হয়। এই জন্যই বায়ুতে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি মরিচা পড়াকে ত্বরান্বিত করতে পারে। এই হচ্ছে মরিচা পড়া, এটা তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া তার প্রমাণ, এইভাবেই মরিচা পড়ে, ঠিক আছে। নেক্সট এইবারে যেটা আমরা, এটাই হচ্ছে অপক্ষয়। এই অপক্ষয় থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়? এই অপক্ষয় থেকে রক্ষা অনেকগুলো প্রসেস আছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রসেস সেটা হচ্ছে গ্যালভেনাইজেশন প্রক্রিয়া। গ্যালভেনাইজেশন প্রক্রিয়াটা কি? গ্যালভেনাইজেশন প্রক্রিয়া হলো তড়িৎ লেপন
প্রক্রিয়া, যেটা আমাদের তড়িৎ বিশ্লেষণের সাহায্যে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার যে পদ্ধতি, এইটাকেই বলা হয় গ্যালভানাইজেশন প্রক্রিয়া। আবার বলছি, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে লৌহ নির্মিত কোনো দ্রব্যের ওপর দস্তার প্রলেপ দেওয়ার যে পদ্ধতি, দস্তাকে প্রলেপ দেওয়ার যে পদ্ধতি, তাকেই বলা হয় গ্যালভানাইজেশন বা জিঙ্ক লেপন। ঠিক আছে, এখানে কি করা হবে, এখানে লৌহ দ্রব্য নির্মিত বস্তুটাকে ক্যাথোডে রাখবো, বিশুদ্ধ জিঙ্ককে অ্যানোডে রাখবো। তাহলেই অ্যানোড থেকে জিঙ্কের পরমাণুগুলো সব ক্যাথোডে গিয়ে লোহার উপর আস্তে আস্তে জমা হবে, যে লোহার উপর জিঙ্কের একটা আস্তরণ তৈরি হবে। এবার যেহেতু জিঙ্কের বিজারণ বিভব লোহার চাইতেও ঋণাত্মক, ঠিক আছে, লোহার বিজারণ বিভব হচ্ছে Fe2 প্লাস Fe 0.44 ভোল্ট মাইনাস, যেখানে জিঙ্কের বিজারণ বিভব Zn2 প্লাস Zn মাইনাস 0.76 ভোল্ট। ঠিক আছে, জিঙ্কের এটা হলো প্রমাণ বিজারণ বিভব, এটা লোহার প্রমাণ বিজারণ বিভব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লোহার প্রমাণ বিজারণ বিভবটা একটু বেশি জিঙ্কের থেকে, জিঙ্কেরটা একটু কম। আমরা জানি যে ধাতুর প্রমাণ বিজারণ বিভব যত বেশি, তার জারিত হওয়ার প্রবণতা তত বেশি, তার জারণের টেন্ডেন্সি বেশি, তত বেশি সক্রিয় ধাতু, সে বেশি তত বেশি আক্রান্ত হবে। ঠিক আছে, বায়ুর অক্সিজেন দ্বারা বেশি আক্রান্ত হবে। এই কারণে লোহার উপর জিঙ্কের প্রলেপ দিলে জিঙ্কের বিজারণ বিভব লোহা অপেক্ষা কম হওয়ার জন্য জিঙ্ক আগে আক্রান্ত হয়, জিঙ্ক আস্তে আস্তে ক্ষয় হয়, জিঙ্ক নষ্ট হয়। লোহা কিন্তু ইনট্যাক্ট থেকে যায়, লোহার কোনো মরিচা পড়ে না, লোহা নষ্ট হয় না। এইভাবে আমরা জিঙ্ক লেপনের সাহায্যে লোহাকে, লোহনির্মিত দ্রব্যকে রক্ষা করতে পারি। ঠিক আছে, এটাকে বলা হয় গ্যালভানাইজেশন বা জিঙ্ক লেপন। নেক্সট আমরা একটু চলে যাব উৎসর্গীকৃত অ্যানোড, যেটা বলা হয় স্যাক্রিফিশিয়াল অ্যানোড। স্যাক্রিফিশিয়াল অ্যানোড বাংলায় বলছে এটাকে উৎসর্গীকৃত অ্যানোড। এটা কি উৎসর্গীকৃত অ্যানোড বা স্যাক্রিফিশিয়াল অ্যানোডটা কি? তেলবাহী যে লোহার যে পাইপগুলো, যেগুলো মাটির তলা দিয়ে নিয়ে যাওয়া হয়, বা জলবাহী লোহার পাইপ, ঠিক আছে, যে বড় বড় যে লোহার পাইপগুলো যেগুলো দিয়ে জল বা তেল বহন করা হয়, সেই পাইপগুলোকে মাটির তলা দিয়ে নিয়ে যাওয়া হয়। ওই পাইপগুলো, লোহার পাইপগুলো তো সহজেই জলবায়ুতে আক্রান্ত হতে পারে, কারণ মাটি তো ভিজে মাটি থাকে। হ্যাঁ, ভিজে মাটি, জলীয় বাষ্পের উপস্থিতি, তার ফলে লোহাতে তো সহজেই মরিচা পড়তে পারে। কিন্তু ওই লোহাতে মরিচা পড়াটাকে নিবারণ করার জন্য কি করা হয়, অত মোটা মোটা পাইপগুলোকে জিঙ্ক লেপন করাও সম্ভব নয়। ঠিক আছে, কি করা হয় এক্ষেত্রে? এক্ষেত্রে ওই যে তেলবাহী বা জলবাহী যে লোহার পাইপগুলো, ঠিক আছে, তেলবাহী বা জলবাহী এই যে লোহার পাইপ, এই লোহার পাইপগুলোর সাথে একটা করে পরিবাহী তার দ্বারা যোগ করে, হ্যাঁ, একটা করে ম্যাগনেসিয়ামের তার, এটা একটা ম্যাগনেসিয়ামের তার, ঠিক আছে, যোগ করা হয়, বা ম্যাগনেসিয়াম ব্লক, হ্যাঁ, বা ম্যাগনেসিয়াম তার যোগ করে দেওয়া হয়। ম্যাগনেসিয়াম ব্লক, এটা হলো ম্যাগনেসিয়াম ব্লক, আর এটা হলো এই লোহার পাইপ। এই লোহার পাইপের সাথে থেকে পরিবাহী তার দ্বারা একটা ম্যাগনেসিয়াম ব্লক যোগ করে দেওয়া হয়। এর ফলে কি হয়, ম্যাগনেসিয়াম হলো লোহা অপেক্ষা সক্রিয়, লোহার চাইতে ম্যাগনেসিয়ামের সক্রিয়তা অনেক বেশি, কারণ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ম্যাগনেসিয়াম লোহার অনেক ওপরে অবস্থান করে। তাই লোহার অপেক্ষা ম্যাগনেসিয়াম অনেক আগেই জারিত হয়ে যাবে। ঠিক আছে, ফলে আমরা যে লোহার মরিচা পড়ার সময় দেখলাম যে ওখানে লোহার একটা অংশে, লৌহ দ্রব্যের নির্মিত বস্তুর একটা অংশ অ্যানোড অঞ্চল আর একটা অংশ ক্যাথোড অঞ্চল হিসেবে কাজ করছে। অ্যানোড অঞ্চলে লোহার পরমাণুগুলো ইলেকট্রন বর্জন করে জারিত হচ্ছিল, কিন্তু এখানে লোহা জারিত হবে না, এখানে ম্যাগনেসিয়াম জারিত হবে। ম্যাগনেসিয়াম এক্ষেত্রে কি করবে, ইলেকট্রন বর্জন করে Mg2+ এ পরিণত হবে। ঠিক আছে, হ্যাঁ, যেহেতু পরিবাহী তার দ্বারা যোগ করা আছে, ইলেকট্রন গুলো তখন আবার এতে যাবে, লোহাতে যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি লোহা কিন্তু কোনোরূপই ক্ষতিগ্রস্ত হচ্ছে না বা ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, যেহেতু এটা অ্যানোড হিসেবে কাজ করছে, ম্যাগনেসিয়াম অ্যানোড হিসেবে কাজ করছে। তাহলে ম্যাগনেসিয়াম ব্লকটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে, আর বহুদিন পর অনেক বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে গেলে তখন ম্যাগনেসিয়াম ব্লকটাকে পরিবর্তী করে নতুন ম্যাগনেসিয়াম ব্লক বসানো হয়। তাহলে এখানে ম্যাগনেসিয়াম ব্লকটা কিন্তু অ্যানোড হিসেবে কাজ করছে, এটা অ্যানোড হিসেবে কাজ করছে, আর লোহার পাইপটা ক্যাথোড হিসেবে এখানে কাজ করছে। লোহার পাইপটা ক্যাথোড হিসেবে কাজ করছে, যেহেতু লোহার চাইতে ম্যাগনেসিয়ামের সক্রিয়তা বেশি,
সেই জন্য ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে জারিত হবে আর লোহা বিজারিত হবে। লোহা ক্যাথোড হিসেবে কাজ করছে আর ম্যাগনেসিয়াম অ্যানোড হিসেবে কাজ করছে। ম্যাগনেসিয়াম ব্লকটা এখানে অ্যানোড হিসেবে কাজ করছে। এবার আমরা জানি যে ম্যাগনেসিয়াম ক্ষয়প্রাপ্ত হবে, লোহাকে ক্ষয়প্রাপ্ত থেকে বাঁচানোর জন্য ম্যাগনেসিয়াম নিজে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, অ্যানোড নিজে ক্ষয়প্রাপ্ত হচ্ছে ক্যাথোডকে বাঁচানোর জন্য। সেই জন্য এটাকে বলা হয় উৎসর্গীকৃত অ্যানোড। যেহেতু ম্যাগনেসিয়াম নিজেকে স্যাক্রিফাইস করছে এখানে, সেই জন্য এখানে এটা বলা হচ্ছে স্যাক্রিফিশিয়াল অ্যানোড বা উৎসর্গীকৃত অ্যানোড। এই ম্যাগনেসিয়াম কি বলা হচ্ছে উৎসর্গীকৃত অ্যানোড। যেহেতু ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ক্ষয়প্রাপ্ত হবে, লোহা ক্ষয়প্রাপ্ত হবে না, ঠিক আছে। আর এই ম্যাগনেসিয়াম নিজেকে উৎসর্গ করে লোহাকে সংরক্ষণ করছে, তাহলে ক্যাথোডকে সংরক্ষণ করছে, সেই জন্য গোটা প্রক্রিয়াটিকে বলা হয় ক্যাথোডীয় সংরক্ষণ। এই গোটা প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ক্যাথোডীয় সংরক্ষণ, এই সমস্ত প্রক্রিয়াটাকে। কারণ এই প্রক্রিয়াটার মূল উদ্দেশ্যই হচ্ছে এই লোহার পাইপটাকে মরিচা পড়ার হাত থেকে রক্ষা করা, ঠিক আছে। আমরা আলটিমেটলি কি করতে পারলাম, ম্যাগনেসিয়াম ব্লক ইউজ করে ম্যাগনেসিয়াম নিজে ক্ষয়প্রাপ্ত হয়ে গেল, ম্যাগনেসিয়াম এখানে অ্যানোড হিসেবে কাজ করছে, অ্যানোড নিজে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এই জন্য বলা হচ্ছে কি উৎসর্গীকৃত অ্যানোড। এবং লোহা এখানে ইনট্যাক্ট থেকে যাচ্ছে, প্রোটেক্ট করছে লোহাকে, ক্যাথোডটাকে প্রোটেক্ট করছে, এই জন্য এটাকে বলছে ক্যাথোড প্রোটেকশন বা ক্যাথোডীয় সংরক্ষণ। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ক্যাথোডীয় সংরক্ষণ, আর ম্যাগনেসিয়ামকে বলা হচ্ছে উৎসর্গীকৃত অ্যানোড।